নাক বন্ধ, হাঁচি এবং মাথা ভার লাগা এগুলো কি সত্যি ঠান্ডা লাগার কারণে হচ্ছে, নাকি এটা হচ্ছে অ্যালার্জির কারণে? এই দুটোর লক্ষণ একই রকম হলেও এর সমস্যা আর সমাধান কিন্তু পুরোপুরি আলাদা। কিভাবে বুঝবেন সাধারণ ঠান্ডা লাগা আর অ্যালার্জির পার্থক্য? ঠান্ডা লাগলে পরামর্শ ছাড়াই অ্যান্টিবায়োটিক কতটা ভয়ানক? কখন চিকিৎসকের কাছে যাবেন? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতেই আমাদের আজকের পর্ব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। আমাদের সাথে এই পর্বে রয়েছেন গৌরী দেবী হসপিটালসের জেনারেল মেডিসিন ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর অন্বেষা পান। ম্যাম, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার, আমি ডক্টর অন্বেষা পান, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড কনসালটেন্ট ফিজিশিয়ান অফ ইন্টারনাল মেডিসিন ডিপার্টমেন্ট অফ গৌরী দেবী হসপিটাল। ম্যাম, প্রথমেই যেটা জেনে নেব, এই শীতকালে ঠান্ডা লাগা, জ্বর, কাশি সব কিছুই হয়, তো এটা কি সাধারণ ঠান্ডা লাগা নাকি অ্যালার্জি? এই সময় যখন শীত পড়তে চলেছে, যাদের অ্যালার্জির ধাত আছে, সেটা সাধারণ ঠান্ডা লাগা যেমন ভাইরাল ইনফেকশনস সবশেষ একটা চান্সেস বেড়ে যায়, এছাড়া অ্যালার্জির যে চান্স বা প্রবণতা এগুলোও বেড়ে যায়। সুতরাং দুটোই হতে পারে, একই রকম ক্লিনিক্যাল সিমটমস নিয়েই দুটো শুরু হতে পারে। দুটোকে ডিফারেন্সিয়েট কিভাবে করব? সাধারণ যে ঠান্ডা লাগা বা যদি কোনো ভাইরাল ইনফেকশন হয় বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, সেসব ক্ষেত্রে পেশেন্টের হেডেক মানে মাথা ব্যথা, একটা বডি এক, তার সঙ্গে জ্বর, এই সমস্ত সিমটমসগুলো অ্যাসোসিয়েটেড থাকে। কিন্তু যদি পেশেন্টের শুধু অ্যালার্জির কারণে হয়, তখন শুধু চোখ, নাক, গলা এই সমস্ত জায়গায় চুলকুনি বা সুরসুট করা এই সমস্ত কমপ্লেন নিয়ে আসে। তার সঙ্গে একটা মানে সারাক্ষণ রানিং নোজ, যে আমার নাক দিয়ে ঝরছে, বাট সেটা একটা ক্লিয়ার ওয়াটারি কিছু ডিসচার্জ হয়। কিন্তু যদি কোনো ইনফেকশনের কারণে হয়, তাহলে যে ডিসচার্জটা হয় সেটা জেনারেলি একটা ইয়েলোইস বা একটা মানে একটু থিক হোয়াইটিস টাইপের ডিসচার্জ হয়, ন্যাজাল ডিসচার্জ। যদি অ্যালার্জির কথা বলি, অ্যালার্জি কি বংশগত কারণে হতে পারে? হ্যাঁ, অ্যালার্জি তো অবশ্যই বংশগত একটা প্রিডিসপোজিশন আছেই। দেখা গেছে যে বাবা যদি একজন সিঙ্গেল প্যারেন্টের অ্যালার্জি থাকে, বাচ্চাদের 30 to 50% অ্যালার্জির প্রবণতা থাকে, আর বোথ প্যারেন্টসের থাকলে তো অবশ্যই 50 to 80% চান্স থাকে বাচ্চার মধ্যে অ্যালার্জি হওয়ার। অ্যালার্জি তো বিভিন্ন ধরনের রয়েছে, ফুল থেকে অ্যালার্জি হয়, ধূপ থেকে অ্যালার্জি হয়, ডাস্ট অ্যালার্জি রয়েছে। এগুলো কি মানে বিভিন্ন কারণে হতে পারে, যেমন বিভিন্ন চিকিৎসাও হতে পারে? প্রত্যেক মানুষের একই জিনিসে অ্যালার্জি হবে তা নয়। কারো ডাস্ট মাইটস মানে ধুলোবালি, কারো আপনি যেটা বললেন যে পোলেন্স পরাগরেণুতে থাকতে পারে, কোনো কোনো পেশেন্টের কিছু খাবার থেকেও হয়, যেমন চিংড়ি, বেগুন, এই সমস্ত খাবার থেকে অ্যালার্জি হতে পারে। আবার অনেকের শুধুমাত্র কোল্ড, যে যখন ঠান্ডা সিজনের সময়, সেই সময়ও কোল্ড থেকে অ্যালার্জি হতে পারে। কোন মানুষের ইমিউন সিস্টেম কোন জিনিসের সাথে রিয়্যাক্ট করবে সেটা আগের থেকে বলা যাবে না, এটা পার্টিকুলারলি সেই পার্সনের ইমিউন সিস্টেমের উপর ডিপেন্ড করছে। শীতকালে কোন ধরনের অ্যালার্জিগুলো বেশি দেখা যায়, যেগুলোর সাথে সর্দি কাশির অনেক মিল রয়েছে? শীতকালে জেনারেলি ডাস্ট, পোলেন্স, এই সমস্ত অ্যালার্জিগুলোই ম্যাক্সিমাম দেখা যায়। অনেকেই দেখা যায় অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পূর্ণ না করে ছেড়ে দিচ্ছে, তো এটা কতটা ভয়ানক হতে পারে? অবশ্যই, প্রথমত যিনি অ্যান্টিবায়োটিকের কোর্সটা কমপ্লিট করলেন না, তার ক্ষেত্রে মানে যে রোগটা, যে ইনফেকশনটার জন্য অ্যান্টিবায়োটিক খাচ্ছিলেন, সেটা আবার রিল্যাপস করতে পারে, এবং রিল্যাপস যদি করে তাহলে সেটা আরও সিভিয়ার হতে পারে, ইনফেকশনটা সম্পূর্ণ সেরে না গিয়ে। আর সেকেন্ডলি, অ্যান্টিবায়োটিকের যে কোর্সটা উনি কমপ্লিট করলেন না, পার্টিকুলার সেই অ্যান্টিবায়োটিকের এগেনস্টে একটা রেজিস্ট্যান্স তৈরি হতে পারে। তো পরবর্তী ক্ষেত্রে ওনার যদি ওই রেজিস্ট্যান্ট ভ্যারাইটির ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, সেই অ্যান্টিবায়োটিকটি কিন্তু আর কোনো কাজ করবে না। অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে অনেকেই দেখা যায় ডক্টরের পরামর্শ ছাড়াই ওষুধের দোকানে গিয়ে কিনে নিয়ে আসছে, এটা কতটা ভয়ানক? বিনা প্রেসক্রিপশানে নিজেদের মতো অ্যান্টিবায়োটিক ওভার দ্য কাউন্টার, সেটা তো মানে মেডিকেলি একদমই রেকমেন্ডেড নয়। তো সেক্ষেত্রে হয়তো পেশেন্টের অ্যান্টিবায়োটিক দরকারই নেই, বা ওই গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক দরকার নেই, বা সেটার থেকে কোনো অ্যান্টিবায়োটিকে কোনো পেশেন্টের অ্যালার্জিও থাকতে পারে। তো বিনা প্রেসক্রিপশানে অ্যান্টিবায়োটিক ওভার দ্য কাউন্টার কখনোই কেনা উচিত নয়।
কতটা জটিল পরিস্থিতি হলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত বা ডাক্তারের কাছে তৎক্ষণাৎ যাওয়া উচিত? সাধারণ যেগুলো সিজন চেঞ্জের সময় যে ইনফেকশনসগুলো হয়, যদি মাইল্ড হয় সেটা 3-4 দিনে রিজলভ করে যায়। কিন্তু পেশেন্টের যদি হাই গ্রেড অফ ফিভার আসে, মানে 101 এরকম ফিভার আসছে, সেটা 3 দিন পারসিস্ট করে যাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই দেখানো উচিত। যদি পেশেন্টের ফিভারের সাথে অন্যান্য কিছু সিমটমস, যেমন প্রচণ্ড মাথা ব্যথা করছে বা সাইনাস পয়েন্টে কোনো ব্যথা আছে, বা পেশেন্টের বমি হচ্ছে খুব বেশি, বা পেশেন্ট মাথা ঘুরছে, এই সমস্ত যদি আরও কিছু, বা শ্বাসকষ্ট হচ্ছে, তো সেসব ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের কাছেই যাওয়া উচিত, নেগলেক্ট না করে। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ কি বললেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, অথবা আমাদের হেল্পলাইন নম্বর তো রয়েছেই, সেখানেও যোগাযোগ করতে পারেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।